আসসালামু আলাইকুম। অ্যানালিটিক্যাল ক্লাসরুম 360 তে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বর্গ ও বর্গমূল নিয়ে। ক্যালকুলেটর ছাড়া খুব সহজেই 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরে কিভাবে বর্গ বর্গমূল বের করে ফেলতে হয়। দশমিক সংখ্যা হোক, সেটা পূর্ণ সংখ্যায় হোক, কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব এবং প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব। বর্গ ও বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে বর্গ নির্ণয়টা খুবই সহজ, আমরা সেটা শেষ দিকে দেখব। তো কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় এবং বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের এক ভাগের পদ্ধতিতে একটা নিয়ম আছে, আমরা সেই নিয়মটা আমরা দেখব, যেটা আমরা ছোট সময় 7 8 ক্লাস 7 8 আমরা পড়েছি। তো কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। বর্গমূল জিনিসটা কি আসলে? বর্গমূল জিনিসটা হচ্ছে যে কোনো সংখ্যার বর্গ, যেমন 3, 3-এর বর্গ হচ্ছে 9। তো 9 হচ্ছে তার বর্গ সংখ্যা। কার বর্গ সংখ্যা? 3-এর বর্গ সংখ্যা হচ্ছে 3-এর বর্গ সংখ্যা হচ্ছে 9। তাহলে 9-এর বর্গমূল হচ্ছে শুধু 3। 9-এর বর্গমূল হচ্ছে শুধু 3 এবং 3-এর বর্গ হচ্ছে 9। তো আমরা সেভাবে দেখব যে বর্গমূল এবং তাহলে বর্গমূল কিভাবে বের করা যায় ক্যালকুলেটর ছাড়া, ছোট সংখ্যা বড় বড় সংখ্যা কিভাবে আমরা বের করতে পারি সেটা আমরা দেখব। সব সংখ্যারই বর্গমূল আছে, কিন্তু সব সংখ্যার বর্গমূলই কি না পূর্ণ সংখ্যা না। সব সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা নাও হতে পারে, পূর্ণ সংখ্যা নাও হতে পারে, দশমিক হবে। পূর্ণ সংখ্যা না হলে কি হতে পারে? দশমিক হতে পারে, দশমিক হতে পারে। যদি খেয়াল করি যে আমরা যে নিয়মটা আছে বর্গমূল বের করার ক্ষেত্রে, এগুলো যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো আমরা একটু মনে রাখতে হবে। সেই তথ্যগুলোর মাঝে প্রথম তথ্য যেটা আমরা দেখতেছি যে পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কখনোই 2 3 7 8 হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যদি 5-7টা সংখ্যা লিখি, যেমন তো এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো শেষে আমরা একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কোনটা? এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এটার ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা, একক দশক শতক, একক দশক শতক। একক স্থানীয় অঙ্ক যেগুলো আছে, হ্যাঁ, যেমন হচ্ছে 23, √23, এই এই যে সংখ্যাগুলো আছে, যে এগুলোর একক স্থানীয় অঙ্ক খেয়াল করি আমরা 3 7 2। তো যে সব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 3 7 8, এই 4টা অঙ্ক হবে, তাহলে সেই সংখ্যাগুলো কখনোই কি হবে না? পূর্ণবর্গ হবে না। তার মানে 23-এর বর্গমূল কখনো কি না? পূর্ণ সংখ্যা নয়। 23-এর বর্গমূল কখনো পূর্ণ সংখ্যা নয়। এটাও সেম, এটাও কি হবে না? পূর্ণ সংখ্যা হবে না। এটাও কখনো কি হবে না? পূর্ণবর্গ নয়। তাহলে এই 222 সংখ্যাটা কি না? পূর্ণ সংখ্যা হবে না। তাহলে কোনো সংখ্যাকে বর্গমূল করে যদি আমরা সেটা পূর্ণ সংখ্যা না পাই, তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। কোনো সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে এই সংখ্যাগুলো কোনোটাই কি না? পূর্ণবর্গ না। কারণ প্রতি ক্ষেত্রে এগুলো কি আসবে? দশমিক সংখ্যা আসবে। এই জায়গায় প্রত্যেকটারই কি আসবে? দশমিক সংখ্যা আসবে, দশমিক সংখ্যা আসবে। তাহলে সেগুলো কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমরা যদি খেয়াল করি যে 2 নাম্বার তথ্যটা কি আছে, তো 2 নাম্বার তথ্যটায় বলা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি সর্বদা কি হবে? 0 1 4 5 6 9, এই সংখ্যাগুলো হবে। তো পূর্ণবর্গ সংখ্যা আমরা যে 1 থেকে 9 শূন্য থেকে 9 পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে আমরা অঙ্ক বলি। তো এই অঙ্কের মাঝে 2 3 7 8, 2 3 7 8 যেগুলো আছে, সেগুলো একক স্থানীয় অঙ্কে কোথাও বসলে সেগুলো কি হয় না? পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ হয় না। কোনো একক স্থানীয় অঙ্কে বসলে সেটা পূর্ণবর্গ হয় না। তো 2 3 7 8 সেটা কারো একক স্থানীয় জায়গায় বসলে, কোনো সংখ্যার একক স্থানীয় জায়গায় বসলে সেটা কি হয় না? পূর্ণবর্গ নয়। তাহলে এগুলো ব্যতীত বাকি অঙ্কগুলো কি কি আছে? যে 0 1 4 5 9 কেমন হইতে পারে? যেমন হইতে পারে হচ্ছে যে আমরা খেয়াল করি 36, 36-এর ক্ষেত্রে এই যে একক স্থানীয় অঙ্ক আছে, সেই একক স্থানীয় অঙ্ক কিন্তু 6। তাহলে সেটা কি হবে? পূর্ণবর্গ। তেমনি আরো কি কি আছে? তেমনি আরো আছে হচ্ছে, তেমনি আর কি কি আছে? যেমন এই যে 144। তো 144-এর যে একক স্থানীয় অঙ্ক সেটা কি? 4। তাহলে সেটা পূর্ণবর্গ এবং সেটা কত? 12। সেটার ক্ষেত্রে 6। তারপর আছে কি? 25। 25-এর ক্ষেত্রে এই যে 5, 5 আছে। তাহলে সেটা কি হবে? পূর্ণবর্গ হবে। এরকম আরো কি আছে? যে 625। 625-এর ক্ষেত্রে তাহলে সেটা পূর্ণবর্গ এবং সেটার বর্গমূল হচ্ছে 25। এবং তার শেষে একক স্থানীয় অঙ্কে কত আছে? একক স্থানীয় অঙ্কে আছে 5। যদি একক স্থানীয় অঙ্কে 0 1 4 5 6 9 এগুলো যদি বসে, তাহলে সেই সংখ্যাটা কি? পূর্ণবর্গ। সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ। আমরা যদি এই জায়গায় খেয়াল করি, আমরা এই জায়গায় বেশ কিছু সংখ্যার বর্গ সংখ্যা লিখলাম, এবং তাহলে এই বর্গ সংখ্যাগুলো বর্গমূল হচ্ছে সেগুলো। তাহলে আমরা যদি দেখি যে সবগুলো বর্গ সংখ্যার শেষে প্রত্যেকটা সংখ্যায় কি হচ্ছে? 0 1 0 1 4 5 6 9, এই অঙ্কগুলোই থাকতেছে তাদের একক স্থানীয় অঙ্ক হিসাবে। একক স্থানীয় অঙ্ক হিসাবে প্রত্যেকটার একক স্থানীয় অঙ্ক হিসাবে 0 1 4 5 9 থাকতেছে। যদি খেয়াল করি সেটা শুধু একক স্থানীয় অঙ্কই আছে, সেই জায়গায় 1 আছে। এটাও একক স্থানীয় অঙ্ক শুধু আছে, সেই জায়গায় 4 আছে। এটাও একক স্থানীয় অঙ্ক শুধু 4 আছে। এটাও একক স্থানীয় অঙ্ক শুধু 9। এই জায়গায় আবার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, দেখেন 6 আছে। এই জায়গায় 5 আছে। এই জায়গায় 6 আছে।
এই জায়গায় 1 1 আছে এটার ভিতরে, এই জায়গায় 5 5 আছে, 9 9 আছে। এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যার শেষে একস্থানীয় অঙ্কগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে একস্থানীয় অঙ্কগুলো কি হচ্ছে যে এই সংখ্যাগুলোর মাঝে পড়তেছে। তাহলে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে একস্থানীয় অঙ্ক হিসেবে সবসময় 0 1 4 5 6 9 এগুলোই থাকবে। তো তেমনি যদি আমরা অনেক বড় বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখি, তাহলে সেটা কি হতে পারে, যেমন যেমন হচ্ছে 2209, এই যে একটা অনেক বড় সংখ্যা। তো এই সংখ্যাটা বর্গমূল বের করতে গেলে আমরা ভাগের নিয়মে বর্গমূল করতে পারি। তো আমরা এভাবে বর্গমূল করতে গেলে আমরা প্রথমে এটা বুঝবো কিভাবে যে এটা বর্গমূল হবে কি হবে না। তো আমরা দেখবো যে এগুলোর একস্থানীয় অঙ্কে কি আছে, একস্থানীয় অঙ্কে 9 আছে, সুতরাং সেটা কি হতে পারে, পূর্ণবর্গ হতে পারে। তাহলে সেটা বর্গমূল সংখ্যা হচ্ছে 47। ঠিক আছে। আমরা তৃতীয় তত্ত্বটা যেটা দেখতে পাই, যে কোনো সংখ্যা শেষে ডানে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকলে তবে সেটা কি নয়, পূর্ণবর্গ নয়। সেক্ষেত্রে বর্গমূল হবে দশমিক সংখ্যা। যেমন আমরা যদি 1000-এর বর্গমূল লিখতে চাই, তাহলে 1000-এর বর্গমূল কত হয়? 1000-এর বর্গমূল হয় হচ্ছে 31.62। তাহলে সেটা কি নয়, সেটা হচ্ছে পূর্ণবর্গ নয়। কিন্তু আমরা যদি আবার 10,000-এর আমরা যদি 10,000-এর বর্গমূল নির্ণয় করতে চাই, সেটা কিন্তু এই যে জোড় সংখ্যক, সেই জায়গায় কত, সংখ্যার ডান পাশে জোড় সংখ্যক শূন্য, জোড় সংখ্যক শূন্য। সেই ক্ষেত্রে প্রতি জোড়ায় জোড়ায় একটা করে শূন্য যাবে। 1-এর বর্গমূল 1, এই জায়গায় এক জোড়া শূন্য থেকে যাবে হচ্ছে একটা শূন্য, এক জোড়া শূন্য থেকে যাবে হচ্ছে একটা শূন্য। তাহলে এই জায়গায় আমরা খেয়াল করতে পারি যে জোড় সংখ্যক শূন্য থাকলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়, কিন্তু যদি কোনো সংখ্যার ডানে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে, তাহলে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু জোড় সংখ্যক শূন্য থাকলে সেটা আবার পূর্ণবর্গ সংখ্যা। সেই জন্য প্রতি জোড় থেকে আবার একটি করে যাবে। যেমন আবার আমরা যদি 10 স্কোয়ার সেটাকে এভাবে লিখি, তাহলে সেটা আমরা পাচ্ছি হচ্ছে 100। তেমনি যদি আমরা 1000 স্কোয়ার লিখি, তাহলে সেটা আমরা কত পাই, 6টা শূন্য, কারণ 3টা শূন্য বর্গ হয়ে 6টা শূন্য হয়ে যায়, একটা শূন্য বর্গ হয়ে 2টা শূন্য হয়ে যায়। এই জায়গায় তেমনি ঠিক তেমনি এই জায়গায় আমরা যদি বর্গমূল নির্ণয় করতে চাই, তখন সেক্ষেত্রে 4টা শূন্য থাকলে সেটা 2টা শূন্য হয়ে যায়, 6টা শূন্য থাকলে সেটা 3টা শূন্য হয়ে যাবে। এই জায়গায় আমরা যদি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখি বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে, যে বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে। কেমন, যেমন হচ্ছে 1 একটা বিজোড় সংখ্যা, তার বর্গমূল 1। আচ্ছা, সেটার ক্ষেত্রে আমরা 1 দ্বারা ভাগ করলে দশমিক আসবে, সেটা বাদ দিলাম। আমরা যদি 3 থেকে দেখি একটু, 3 স্কোয়ারের 3 একটা বিজোড় সংখ্যা, 3 স্কোয়ারের বর্গ হচ্ছে 9, 9কে যদি আমরা 8 দ্বারা ভাগ দিই তাহলে ভাগশেষ কিন্তু 1 থাকবে। তেমনি যদি আমরা 5, তাহলে হবে হচ্ছে কত, 25, 3 8 24, তাহলে এই যে 1 ভাগশেষ থাকতেছে। তারপর যদি আমরা 7কে বর্গ করি তাহলে 81 পাচ্ছি। তাহলে সেটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 8 দশে 80, সেক্ষেত্রে কিন্তু ভাগশেষ 1 থাকতেছে। তাহলে আমরা বিজোড় সংখ্যাকে বর্গ করলে প্রতি ক্ষেত্রে তার যে বর্গ সংখ্যাটা হয় সেটাকে 8 দ্বারা যদি ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে বর্গমূল নির্ণয় করা। আমরা যে কোনো সংখ্যার বর্গমূল কিভাবে খুব দ্রুত বের করতে পারি। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে, তো আমরা পূর্ণবর্গ সংখ্যা, যেমন এই 7225 একটি পূর্ণবর্গ সংখ্যা, সেটা বর্গমূল নির্ণয় করবো। তো সেটা বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই ধাপগুলো একটু খেয়াল করবো। এই ধাপগুলো আমরা স্টেপ ওয়াইজ একটা পর একটা লিখবো। তো 7225 বললো কি যে ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে একটি করে জোড়া বানাতে হবে। এই বর্গমূল নির্ণয় করার পদ্ধতিটা অনেকটা বাঘের মতোই পাই, কাছাকাছি। বাঘ অঙ্কে যেরকম ভাগফল লেখার জন্য এরকম হাতের ডান পাশে একটা টান দিয়ে জায়গা রাখা হয়, সেভাবে আমরা একটা জায়গা রাখলাম। তারপরে হচ্ছে বললো যে ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে জোড়া বানাতে হবে। তো ডান দিক কোন পাশ করে, এই যে এই পাশ থেকে। আমরা এই পাশ থেকে হচ্ছে 2টা করে অঙ্ক নিয়ে একটু করে কি বানাবো, জোড়া বানাবো। তো এই যে জোড়া বানালাম, তারপর বললো প্রথম জোড়া, এই জায়গায় এই অঙ্কের পার্সপেক্টিভে প্রথম জোড়া 72, সেই জন্য 72 লিখলাম। অন্যদের ক্ষেত্রে অন্যরকম হইতে পারে। এই যে 72 যে জোড়াটা, সেই জোড়াটা আগে দেখবো সেটা কি পূর্ণবর্গ কিনা। দেখেন, আমরা এই সংখ্যার একক স্থানীয়, এই জোড়ার ক্ষেত্রে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক যে সেটা হচ্ছে 2। আমরা জানি যাদের একক স্থানীয় অঙ্কে 2 3 7 8 এই সংখ্যাগুলো থাকে, তারা পূর্ণবর্গ সংখ্যা হয় না, সুতরাং সেটা পূর্ণবর্গ সংখ্যা না। তো তার পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কত, 64 তার পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সেই পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কত, 64 বর্গমূল হয় 8। তাহলে 8-এর বর্গ আবার কি 64, তাহলে আমরা ওই 8 লিখবো, এবং 8-এর যে বর্গ সংখ্যাটা 64, সেটা আমরা এই 72-এর নিচে লিখবো। তো আমরা 72 থেকে যদি 64 বিয়োগ করি, তাহলে সেই জায়গায় আমরা কত পাচ্ছি, সেই জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে 8। তাহলে 8, তারপর কি বললো যে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর ধাপে কি বললো, তারপর বাম পাশে একটি রেখা টানতে হবে। আমরা বাম পাশে একটা রেখা টানলাম, এবং ভাগফলের দ্বিগুণ সংখ্যক, ভাগফলে যে সংখ্যাটা আছে বা অঙ্কটা আছে সেটা কত, সেটার দ্বিগুণ সংখ্যক, তার মানে সেটা কয় গুণ হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে। তো 2 গুণ হয়ে গেলে 8-এর পরিবর্তে সেই জায়গায় কত বসবে, 16 বসবে। তাহলে দ্বিগুণ হবে, এবং ভাগফলের দ্বিগুণ, ভাগফল যত আছে তার দ্বিগুণ সংখ্যক এই জায়গায় বসবে। তারপরে এই যে জায়গা আছে, এই জায়গায় এমন একটা অঙ্ক বসাতে হবে, এবং ঠিক এই ভাগফলের এই অংশে এরকমভাবে এই জায়গায়ও একটা অঙ্ক বসবে।
এই জায়গায় যে অঙ্ক বসবে এই জায়গায়ও সেম অঙ্ক বসবে, এই জায়গায় যে অঙ্ক বসবে এই জায়গায়ও সেম অঙ্ক বসবে। এই জায়গায় 1 বসালে এই জায়গায় 1, এই জায়গায় 2 বসালে এই জায়গায় 2, এই জায়গায় 3 বসালে এই জায়গায় 3। তো আমরা এই ক্ষেত্রে এখন দেখবো যে এটাকে যখন ডাবল করলাম তখন সেটা 16 হয়ে গেছে, 16 8 এর থেকে বড়। তার মানে কি তার পরবর্তী যে ভাগের অঙ্কের মতো পরবর্তী সংখ্যা আনতে, কিন্তু পরবর্তী সংখ্যা আনা যাবে না, কারণ বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রতি জোড়ায় জোড়ায় কাজ করা হয়, সেক্ষেত্রে পরবর্তী জোড়াটা নামায় আনতে হবে। সে হয়ে গেছে 825। তো আমরা এই জোড়া নামালাম, জোড়া নামালে কত হয়ে গেছে 825। তো 825 হয়েছে। এখন 825কে আমরা কি করব, এই জায়গায় এমন একটা সংখ্যা, ওই যেমন একটা অঙ্ক দিব, এই অঙ্কটা দেওয়ার কারণে এই যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা, এই যে অঙ্কটা এই জায়গায় বসাবো, এই জায়গায় যা বসবে ওই জায়গায় তাই বসবে, সেই অঙ্কের সাথে এই পুরো সংখ্যাটা গুণ হয় যেন সেটা হয়। তাহলে এটা কীরকম হতে পারে, এই জায়গায় যদি আমরা একটা 1 বসাই তাহলে সেটা কি শতক স্থানীয় অঙ্ক, প্রায় 150-এর কাছাকাছি হচ্ছে। তো 150 800 মাঝে কতবার যায় সেটা আমরা একটা অনুমান করবো, মোটামুটি 5 বারের মতো যায়। তাহলে আমরা যদি এই জায়গায় 5 দেই, ঠিক আছে, এই জায়গায় 5 দিলে এই জায়গায় কত দিতে হবে, এই জায়গায়ও 5 দিতে হবে। আর কি হবে, কি হবে বলতে, আমরা এই জায়গায় পাচ্ছি কত, এই 5 বসানোর কারণে, যে 4 নাম্বার ধাপে যে বললো বাম পাশে এমন একটি অঙ্ক বসাতে হবে, সেই অঙ্ক বসানোর পর প্রাপ্ত যে সংখ্যা, সেই অঙ্ক বসানোর পর প্রাপ্ত হচ্ছে 165। আমাদের সংখ্যা হচ্ছে 165। এই 165-র সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, 5 5 25, হাতে 2, 5 6 30, আর 2 32, 5 থেকে 5 আর 3 কত 8, তাহলে সেটা 825 হচ্ছে। এই যে আমরা যদি এখন বিয়োগ করি তাহলে 0। তাহলে পূর্ণ সংখ্যার বর্গমূল কি, পূর্ণ সংখ্যার বর্গমূল হচ্ছে আমাদের এইভাবে করতে হয়। তো এইরকম যদি ছোট সংখ্যা না হয়ে যদি অনেক বড় সংখ্যা হয় তাহলে কীরকম হবে, বড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি তার বর্গমূল বের করি তাহলে আগের প্রসেসেই আমরা লিখব। অঙ্কগুলো লেখার পর আমরা এই হাতের ডান পাশে একটা রেখা টানবো ভাগফল লেখার জন্য, ঠিক আছে। তারপরে কি বললো, প্রথম ধাপে কি বললো, যে ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে জোড়া বানাতে হবে। ডান দিক কোন পাশ, এই পাশ, এই পাশ থেকে জোড়া বানাতে হবে। এই পাশ থেকে আমরা জোড়া বানালাম, কিন্তু এই জায়গায় সমস্যা হয়ে গেল, এই জায়গায় হচ্ছে অঙ্ক 5টা, এই সংখ্যার অঙ্ক হচ্ছে 5টা, কিন্তু জোড়া বানাতে গেলে তো জোড় সংখ্যক হইতে হয়। তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি, এই জায়গায় হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যার পূর্বে যদি আমরা কোনো শূন্য দিই তাহলে সেই সংখ্যা মানে কোনো পরিবর্তন হয় না। তো আমরা যদি এই জায়গায় একটা শূন্য দিয়ে দিই তাহলে এই জায়গায় কি হচ্ছে, এটাও জোড়া আকারে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটা প্রত্যেকটা কি করলাম, জোড় আকারে নিলাম। তারপর প্রথম জোড় আছে, যে প্রথম জোড়া পূর্ণ, আমরা দেখবো সেটা পূর্ণবর্গ কিনা, সেটা পূর্ণবর্গ নয়, তাহলে তার কাছাকাছি একটা পূর্ণ সংখ্যা। তো তার কাছাকাছি পূর্ণ সংখ্যা কি হতে পারে, একই, এক যদি পূর্ণবর্গ, কারণ একের পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, তো এর মাঝখানে পড়ছে 3, তাহলে 3 পূর্ণবর্গ না, তার তার থেকে কম হচ্ছে 1। সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় কত বিয়োগফল কত পাচ্ছি, 2। বাম পাশে একটা রেখা টানতে হবে বললাম, বাম পাশে রেখা টানলাম, এবং এই যে ভাগফল আছে সেই ভাগফলের দ্বিগুণ সংখ্যক কি হবে, এই জায়গায় বসবে। তাহলে 1 ছিল, এই জায়গায় কত হয়ে যাবে, দ্বিগুণ হওয়ার কারণে সেটা কত হবে, 2 হয়ে যাবে। আর এই জায়গায় 1 জোড় ছিল, সেই 1 জোড় জোড়া আকারে নামবে, কখনোই সিঙ্গেল আকারে নামবে না। তাহলে এই জায়গায় কত হচ্ছে, 2। তো আমরা এই যে 2, 2 যদি আমরা এই জায়গায় একটা 1ও বসাই তাহলে এই জায়গায় একটা 1 বসাতে হবে। তাহলে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে, কারণ যে সংখ্যা দ্বারা গুণ করলে যেন এটা কাছাকাছি একটা সংখ্যা হয়। তাহলে আমরা এটা যদি 7 দ্বারা গুণ করি, এই জায়গায় যদি 7 দ্বারা, এই জায়গায়ও 7, এই জায়গায়ও 7 বসবে, তাহলে 27 ইন্টু 7, 27 ইন্টু 17 হবে না কোনোভাবে, 27 ইন্টু, এই যে এই জায়গায় 7 বসানোর কারণে এই জায়গায় 7 বসেছে, সেই 7 দ্বারা হবে গুণ, তাহলে সেই 7 দ্বারা গুণ হলে সেটা হচ্ছে 189। তো আমরা যদি এটা বিয়োগ করি তাহলে সেটা পাওয়া যাচ্ছে 27 বা 27। তারপর আমরা হচ্ছে পরবর্তী জোড় সংখ্যাটা নিয়ে আসি। আর এই জায়গায় আবার কি করতে হবে, এই যে আমরা নতুন করে আবার একটা ভাগফল পেলাম, সেই ভাগফলটার দ্বিগুণ সংখ্যক, সেই ভাগফলটারও আবার কি দ্বিগুণ সংখ্যক যে আছে 17, 17 ডাবল কত, 34, 34, সেই 34 সেই জায়গায় লিখতে হবে। তো 34-এর সাথে আমরা এই জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে, যে সংখ্যার সাথে এই সংখ্যাটা গুণ করলে, যে সংখ্যাটার সাথে এই জায়গায় যে অঙ্কটা বসাবো এবং এই জায়গায় যে অঙ্কটা বসাবো, এই অঙ্কটা বসানোর পর যে সংখ্যাটা হবে সেই সংখ্যা দ্বারা এই অঙ্ক গুণ করলে যেন এটার সাথে মিলে যায়। তাহলে সেটা কত হইতে পারে, না মিলে গেলেও যেন কাছাকাছি হয়। তো আমরা এই জায়গায় দেখতেছি সেটা আছে, এই জায়গায় যদি আমরা একটা একও দিই তাহলে সেটা 300-র উপরে একটা সংখ্যা হয়ে যাচ্ছে। তো 27 করার জন্য সেটা কত, আমরা যদি 8 দ্বারা একটা গুণ দিই তাহলে সেটা হয়তো কাছাকাছি যাবে। 8 দ্বারা 348, 348 ইন্টু 8, 8 64, 4 হাতে 6, 6 48, 7 6, তাহলে 8 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে সেটা মিলে যাচ্ছে, তাহলে সংখ্যা 0। তাহলে এভাবে পূর্ণ সংখ্যার এই ধাপগুলো মেনটেন করে আমরা খুব দ্রুত 30 সেকেন্ডের ভিতরে বর্গমূল নির্ণয় করতে পারি। এখন যদি বলে যে এরকম একটা পূর্ণ সংখ্যা 2 আছে, 2 এর বর্গমূল বের করো, তাহলে আমরা কিভাবে করতে পারি, 2, তো 2 তো আর হচ্ছে না, আমরা এই পাশে শূন্য দিয়ে সেটাকে জোড় করতে পারি, কিন্তু আমরা 2 এর বর্গমূল বের করতে গেলে সেটা দশমিক আসবে। কেন দশমিক আসবে, কারণ 2 এর পরবর্তী বর্গমূল সংখ্যা শুধু একটি আছে। তো 1 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, তাহলে 1 এবং 4 এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো পূর্ণবর্গ নয়, তার মানে সেগুলো যে বর্গমূল সেটা দশমিক আসবে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেক্ষেত্রে আমরা যত বড় দশমিক রাখতে চাই, এই দশমিক যে বর্গমূলে যে দশমিক সংখ্যা আসবে সেই দশমিক সংখ্যাটা যদি আমরা 2 ঘর পর্যন্ত রাখতে চাই, তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার শেষে একটা দশমিক দেওয়া যায় এবং দশমিকের পরে শূন্যগুলোর কোনো ভ্যালু নেই।
তাহলে এই সংখ্যার এই শূন্যগুলোর কোনো ভ্যালু নেই, এটা 2ই থাকতেছে। তাহলে এই 2 এর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারে নিলাম, কারণ হচ্ছে যে আমরা যদি এই জায়গা থেকে এইভাবে প্রতি ক্ষেত্রে একটি করে জোড় বানাই, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জোড় থেকে একটি করে অঙ্ক ভাগফলে যাবে। তাহলে ভাগফল যদি আমরা 2 ঘর পর্যন্ত দশমিক রাখতে চাই, তাহলে এইদিকে 2 জোড়া শূন্য দিব। তাহলে এই জায়গায় 2 জোড়া শূন্য দিলাম। তো প্রথম অঙ্ক যেরকম, প্রথম আমরা দশমিক কিভাবে বের করতে হয়, সেটা হচ্ছে 2, আমরা 2 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কত, 1। তাহলে এই জায়গায় কত হচ্ছে 1, থাকতেছে কত 1। তো সেটা হচ্ছে আমরা দশমিক সংখ্যার বর্গমূল আর কি, দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে বের করে, এটা পূর্ণ সংখ্যা না। দশমিক সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার মতো সেম, জাস্ট এই যে দশমিকটা আছে সেই দশমিকটা এই দিক থেকে উঠে ভাগ অঙ্কের মতো কিসে চলে যাবে, ভাগফলে চলে যাবে। তাহলে এই যে এই জায়গায় দশমিক চলে গেল, আর দশমিক নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। এখন বাকি অঙ্ক আগের মতো, আগের প্রসেসই হবে। কিভাবে হবে, যে 1-এর দ্বিগুণ এই জায়গায় কত আসবে, 2 আসবে। তো এই জায়গায় তো আর আমাদের 2 থেকে অবশ্যই 1 ছোট, আমাদের আরেকটা কি করতে হবে, জোড়া নামাতে হবে। যদি আমরা আরেকটা জোড়া নামাই তখন সেটা হচ্ছে 100। তো আমরা এই জায়গায় 100-তে আমরা যদি কত বসাই, আমরা যদি এই জায়গায় 25 5 দিই, 25 5 25 125, এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে 4 বসাই, এই জায়গায় যদি 4 বসাই, এই জায়গায় 4 বসানো যাচ্ছে। তাহলে 4 24-এ কত, 96 বা 96। তাহলে এই ক্ষেত্রে এটা জায়গায় আমরা ভাগফল কত ভাগশেষ হিসেবে 4 পাচ্ছি। এই জায়গায় আমাদের আরেকটা জোড় আছে, সেই জোড়টা আমরা যদি এই জায়গায় নামাই, তাহলে সেই জায়গায় হচ্ছে 400। আর এই জায়গায় কত 1.4। কিন্তু এখন হচ্ছে মজার বিষয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা যখন এই জায়গায় এটা ডাবল হয়ে যায়, তখন কিন্তু দশমিক কোনো কাউন্টে আসবে না। এই জায়গায় এটা 1.4 না, এই জায়গায় এটা 14 হিসাবে কাউন্ট হবে যখন এই জায়গায় আমরা দ্বিগুণ করব। তাহলে এই জায়গায় 14 আমরা এই জায়গায় দ্বিগুণ করার ক্ষেত্রে এটাকে আমরা 14 কল্পনা করব। তাহলে ওর দ্বিগুণ হচ্ছে কত, 14 দ্বিগুণ হচ্ছে 28। তাহলে 28-এর সাথে আমরা এমন একটা সংখ্যা যদি গুণ করবো, এমন একটা সংখ্যা বসাবো যার সাথে গুণ করলে সেটা 400 কাছাকাছি হয়। কিন্তু আমরা যদি এই জায়গায় 281, এই জায়গায় 2 দিলে সেটা 400 থেকে বেশি হয়ে যাচ্ছে। আমরা একই বসাতে পারি সর্বোচ্চ। আমরা যদি এই জায়গায় 1 বসাই, তাহলে সেটা কত হচ্ছে 281। তাহলে সেই জায়গায় কত থাকতেছে, সেই জায়গায় থাকতেছে হচ্ছে 19। তাহলে 19 এটার ভাগশেষ হিসাবে থাকবে। এইভাবে আরো বড়, আরো যত জোড় এদিকে জোড় সংখ্যক শূন্য বাড়ানো যাবে, তত সংখ্যক করে গড়, সেটার কি বর্গমূল আমরা বের করতে পারবো। আমরা 2 ঘর বের করবো বিধায় আমরা 2 ঘরের জন্য 2 জোড়া শূন্য দিয়েছিলাম। তাহলে √2 এর ভ্যালু হচ্ছে 1.41। এভাবে আমরা দশমিক সংখ্যার বর্গমূলটা আমরা এখন একটু দেখবো। দশমিক সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যার বর্গমূলের ঠিক কাছাকাছি, জাস্ট একটু পরিবর্তন, জোট তৈরি করার ক্ষেত্রে একটু পরিবর্তন হয়। তো আমরা যদি দশমিক সংখ্যা বর্গমূল দেখি, তো সপ্তম শ্রেণী বইয়ের একটা অনুশীলনী ম্যাথ আছে যে 26.5225, ঠিক আছে, এরকম একটা সংখ্যা আছে। তো এরকম সংখ্যা বর্গমূল বের করতে বলছে। তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোন পাশ থেকে করতাম, ডান পাশ থেকে হচ্ছে আমরা জোড়া তৈরি করে নিতাম। তো এই যে ডান পাশ কোন পাশ, এই যে এই পাশ থেকে আমরা জোড়া তৈরি করে নিই। তো এই আর হচ্ছে দশমিকের সংখ্যার পরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে বাম পাশ থেকে, বাম পাশ, তাহলে দশমিকের সংখ্যাগুলোর বাম পাশ কোন পাশ, এই পাশ, এই পাশ থেকে জোড়া তৈরি করে নিতে হবে। তাহলে এই পাশ থেকে আমি একটা জোড়া তৈরি করলাম, এই পাশ থেকে একটা জোড়া তৈরি করলাম। এমন কথার কথা কেউ একজন হয়তো বলতে পারেন এই জায়গায় আরেকটা সংখ্যা আছে, হ্যাঁ, এই জায়গায় আরেকটা সংখ্যা 7 আছে, তাহলে সেটা আমি কি করব। তো আমরা একটু আগে বললাম না যে দশমিক সংখ্যার শেষে যদি আমরা একটা করে শূন্য যোগ করি, সেই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না, যেমন 0.3 এর পিছনে আমি একটা শূন্য যোগ করলাম, তার মানে কি, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে আমি যদি উপরে ভগ্নাংশ আকারে লিখি তাহলে 3, আর দশমিকের পরে 2 ঘর দিকে 2টা শূন্য। দেখেন আগে শূন্য ছিল না, সেই জন্য 10 দ্বারা ভাগ হইতো। এখন শূন্য আছে, এই জায়গায় 3 হবে না, সরি 30 হবে। তাহলে সেই জায়গায় 30 আছে, তো এই জায়গায় এখন কিন্তু 100 দ্বারা ভাগ হচ্ছে। 100 দ্বারা ভাগ হলে আলটিমেটলি সেটা আবার 0.3ই থাকতেছে। তাহলে সেটা মান কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। তাহলে কোনো দশমিক সংখ্যা শেষে যদি আমরা শূন্য বসাই, তাহলে সেই সংখ্যার মানের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। তো এই জায়গায় আমাদের কোনো কিছু দরকার পড়তেছে না, সবগুলো জোড়া ঠিকঠাক আকারই আছে। তো আমরা এই জায়গায় যদি দেখি 26, তো 26-এর ক্ষেত্রে প্রথম জোড়া, তো 26 কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, তার পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কত, 5 25। তাহলে কত হচ্ছে, এই জায়গায় থাকতেছে কত, থাকতেছে হচ্ছে 1। তো আমরা এই পাশে আরেকটা দাগ দিব, এটা ডাবল করবো, 5-এর ডাবল হচ্ছে কত, 10। তো এই পাশে আমাদের অবশ্যই বড় আরেকটা জোড়া সংখ্যা নামাতে হবে, সেই জায়গায় আরেকটা জোড়া সংখ্যা নামালাম। তারপর এই জায়গায় আমরা যদি এখন খেয়াল করি যে এই দশমিক কোথায় গেল, এই দশমিক হচ্ছে ওই একটু আগে আমরা দেখালাম যে ভাগ ফলে এই দশমিকটা চলে যাবে। দশমিকটা কোথায় চলে যাবে, ভাগ ফলে। তারপর জোড়া নামলো, তারপর এই 5-এর দ্বিগুণ কত হলো, এই জায়গায় 10। তো আমরা এই জায়গায় কত বসাইলে, আমরা যদি 1 বসাই তাহলে হচ্ছে 101, 1 আর 101 গুণ হলে 101। এই জায়গায় 2 বসালে এই জায়গায় 2 বসবে, তাহলে 2 দ্বারা 100-কে গুণ করলে কিন্তু বেশি হবে। সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় 1 দ্বারাই গুণ করব। তো 1 আর 101 গুণ হলে সেই জায়গায় থাকতেছে কত, 101। তাহলে এই জায়গায় থাকতেছে কত, 51। তারপর আরেকটা আমাদের জোড় আছে, আমরা সেই জোড়টা আবার নামাবো। তাহলে এই জায়গায় কত হচ্ছে 5.1, কিন্তু আমরা যখন এই জায়গায় দ্বিগুণ করব সেই জায়গায় পয়েন্টটা কাউন্টে আনবো না। তাহলে 51-এর ডাবল এই জায়গায় কত হয়, 102। তাহলে 102-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেটা গুণ করলে এটা সাথে মিলে। তাহলে আমরা যেহেতু 5000 আছে, এই জায়গায় যদি আমরা একটা সংখ্যা দিই তাহলে সেটা হাজারের সংখ্যা হয়ে যাচ্ছে। এই জায়গায় তাহলে 5000 বানাতে গেলে সেই জায়গায় আমরা যদি 5 দ্বারা গুণ করি, তাহলে এই জায়গায় একটা 5 হবে। 5 দ্বারা 1025-কে যদি আমরা গুণ করি তাহলে সেই জায়গায় কত পাচ্ছি, 5125।
এই হচ্ছে দশমিক সংখ্যা বর্গমূল নির্ণয় করার পদ্ধতি। এই জায়গায় 36 BCS পিলের একটা কোশ্চেন ছিল যে এটার মান কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা এটা কিন্তু খুব দ্রুত বের করে ফেলতে পারি। আগের মতোই পূর্ণ সংখ্যাগুলোর ক্ষেত্রে ডান পাশ থেকে জোর, আর দশমিক সংখ্যাগুলোর ক্ষেত্রে বাম পাশ থেকে জোর। তারপর আমরা কি করব, এটা কি পূর্ণবর্গ না এটা পূর্ণবর্গ না, তাহলে পূর্ণবর্গ সংখ্যার কাছাকাছি একটা সংখ্যা নিতে হবে। কীভাবে নিতে হবে আমরা, যে এই জায়গায় যদি 4 নেই তাহলে কিন্তু 4 4 16, 15 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 নিতে হবে। তাহলে 9, এই জায়গায় হচ্ছে 6, 3-এর ডাবল এই পাশে কত আসে, 6 আসে। এই যে আমাদের এই প্রথম জোড়ার কাজ শেষ, তারপরে যে দশমিক সংখ্যাটা আছে সেই দশমিক সংখ্যাটা ভাগফলে চলে যাবে। তাহলে আরেকটা জোড় আছে, সেই জোড়টা আমরা নামাবো। তাহলে কত থাকতেছে এই জায়গায় 660। আমরা এই জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে যেন 660-এর সঙ্গে ম্যাচ করে। তাহলে 660-এর সঙ্গে ম্যাচ করার জন্য আমাদের এই জায়গায় সর্বোচ্চ নাম্বার 9 বসাইতে পারি। আমরা যদি এই জায়গায় 9 বসাই, তো 69 যদি 9 দ্বারা গুণ করা হয় তাহলে সেই জায়গায় পাওয়া যাচ্ছে 621। তো 621 পেলে আমরা সেই জায়গায় কত পাই, 621 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 39, 9, হ্যাঁ 39। তাহলে সেই জায়গায় যদি আমরা আরেকটা জোড় আছে সেই জোড়টা যদি এই পাশে নামায় নিয়ে আসি, এই জায়গায় 3.9 না, এই জায়গায় আমরা যখন ডাবল করবো সেই জায়গায় এই পয়েন্ট কাউন্ট হবে না। তো 39-এর ডাবল হচ্ছে এই জায়গায় 78। তো 78-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেন সেটার সাথে মিলে যায়। তো আমরা এই জায়গায় যে কোনো একটা অঙ্ক যদি বসাই তাহলে সেটা 3 ঘরের সংখ্যা হচ্ছে 700 হয়ে যাচ্ছে, তাহলে 5 7 35। আমরা এরকম 5-এর যদি বসাই তাহলে এটা মিলে যাওয়ার কথা। 5 দ্বারা যদি গুণ করি, 5 5 25, 7 2, 40 7 2 42, 4 7 28, সরি 5 7 35 আর 4 39, মিলে গেছে। তাহলে সেই সংখ্যাটা ছিল 3.95। তো আমরা সেটা প্র্যাকটিস করতে করতে আরও খুব দ্রুত সময়ে 30 সেকেন্ডের ভিতরে আমরা এইভাবে দশমিক সংখ্যা বর্গমূল বের করে ফেলতে পারবো। এক্ষেত্রে বলা হয়েছে 0.1-এর বর্গমূল বের করতে, এবং সেটা 2 দশমিক স্থান পর্যন্ত। তো আমরা খুব দ্রুত বের করে ফেলতে পারি। তো আমরা হচ্ছে এই জায়গায় এখন 2 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বলছে, তাই দশমিকের পরে যেহেতু 2 ঘর হবে, সেই জন্য সেটা 2 জোড়া অথবা 4 ঘর পর্যন্ত থাকতে হবে। তো এই জায়গায় 4 ঘর বানানোর জন্য আমরা এই জায়গায় 3টা শূন্য অ্যাড করতে পারি, তাহলে দশমিকের পরে 4 ঘর বা 2 জোড়া হয়েছে, সেই জন্য আমরা এই জায়গায় কত পাবো, 2 ঘর। দশমিকের পরে 2 ঘর আমরা ভাগফলে 2 ঘর পর্যন্ত পাবো। তো আমরা দশমিকের পরের সংখ্যাকে কীভাবে বাম পাশ থেকে জোড়া তৈরি করে, তো আমরা বাম পাশ থেকে জোড়া তৈরি করে নিলাম। তো এই জায়গায় প্রথম যে জোড়া আছে সেই জোড়ার ক্ষেত্রে সেটা কত হয়, 10 আছে এই জায়গায়। তাহলে আমরা এই জায়গায় প্রথম কোনো ভাগফল হবে না, সেক্ষেত্রে প্রথমেই শুরুতেই কি হবে, শূন্য দশমিকটা এই পাশে ভাগফলে চলে যাবে। তাহলে এই জায়গায় থাকতেছে কত, এই জোড়ার কাজ চলতেছে, এই জোড়ায় কত হবে 10, 10-এর কাছাকাছি বর্গমূল সংখ্যা কত হয়, 3, কত 9, থাকতেছে কত 1। এই জায়গায় দশমিক কাউন্ট হবে না, তাহলে এটা ডাবল কত হবে 6। তো 6 হলে আমরা এই জায়গায় আরেক জোড় আমরা নামায় নিতে পারি। তো আমরা যদি 6 এই জায়গায় 1 দিই তাহলে হয়ে যাচ্ছে 61, 2 দিলে 62, 2 দ্বারা গুণ হবে, তো এটা 100 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা এই জায়গায় 1 দিতে পারি। তাহলে কত হচ্ছে এই জায়গায়, এই জায়গায় থাকতেছে হচ্ছে 39। এরকম করে যদি 3 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে আমরা আরেক জোড় শূন্য বাড়াইতাম, আরেকবার সেটা ভাগ করতাম। 2 দশমিক স্থান পর্যন্ত বলছে দেখে আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ রাখলাম। এই জায়গায় আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর দশমিক সংখ্যার ক্ষেত্রে কীরকম হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যদি কোনো একটা পূর্ণ সংখ্যা যেমন 3 5 এগুলো যদি বর্গ করি তাহলে সেগুলো কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সরি, আমরা যদি কোনো পূর্ণ সংখ্যা বর্গ করি তাহলে সেগুলো কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তেমনি আমরা যদি কোনো দশমিক সংখ্যার ক্ষেত্রে যেমন 0.3 সেটা বর্গ করি তখন কিন্তু সেটা 0. দশমিকের পরে আমরা বর্গ করতেছি, তার মানে দশমিকের পরে এক ঘরের জন্য 2 ঘর হবে, এবং 2 ঘর হলে 3-এর বর্গ তখন 9 হয়। 2 ঘর হওয়ার কারণে আগের ঘরটা শূন্য দ্বারা ফিল আপ হবে এবং পরের ঘরটা 9 হবে। তেমনি আমরা যদি এই জায়গায় 0.1-এর বর্গ করি তাহলে দেখেন দশমিকের পরে 1 ঘর, কিন্তু বর্গ হওয়ার কারণে দশমিকের পরে কত ঘর হবে, 2 ঘর হবে। কিন্তু 1-এর বর্গ তো একই, তাহলে বাকি 1 ঘর কি দ্বারা পূর্ণ হবে, বাকি 1 ঘর শূন্য দ্বারা পূর্ণ হবে। তাহলে এই জায়গায় যদি 0.01-এর বর্গ করি আমরা তাহলে কি পাই আসলে, 0.0 যদি বর্গ করি 0.01-এর বর্গের দশমিকের পরে 2 ঘর, তাহলে সেই জায়গায় হবে 4 ঘর। তো 4 ঘরের ক্ষেত্রে আমরা 1-এর বর্গ 1, সেটা একক স্থানীয় জায়গাটা ফিল আপ করতেছে, বাকি যে 3 ঘর আছে সেটা শূন্য দ্বারা পূর্ণ হবে। তাহলে আমরা দেখতে পাই এই জায়গায় দশমিক সংখ্যার ক্ষেত্রে যত বর্গ করা হয় সেটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যটা আমাদের মনে রাখা জরুরি। আবার এক্ষেত্রে আমরা আরেকভাবে দেখতে পাই, এক্ষেত্রে আমরা দেখি যে পূর্ণ সংখ্যার ভাগ বর্গমূল অথবা ঘনমূল সেটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। যেমন আমরা যদি পূর্ণ সংখ্যা 4-কে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই 2 ছোট হয়ে যাচ্ছে, 4-এর তুলনায় ছোট হয়ে যাচ্ছে। তার থেকে আবার আমরা যদি দেখি √4 সেটা কত, 2 হয়ে যাচ্ছে। বা √8 সেটা কত, 2 ছিল 8, কিন্তু কিউব রুট হওয়ার কারণে সেটা হয়ে যাচ্ছে কি 2, ঘনমূল হওয়ার কারণে সেটা 2 হয়ে যাচ্ছে, বর্গমূল হওয়ার কারণে সেটা ছোট হয়ে যাচ্ছে, ভাগ হলেও ছোট হয়ে যায়। কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে সেটা আবার ভিন্ন রকম। দশমিক সংখ্যার ক্ষেত্রে যেমন 0, তাহলে দশমিক সংখ্যার ক্ষেত্রে সেটা কি হয়, বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায় সেটা আমরা একটু দেখি। যদি 0.04 সেটা যদি আমরা কি করি, বর্গমূল বের করি,
তো আমরা জানি বর্গমূলে কি হয়, যে প্রতি জোড়ার ক্ষেত্রে একটা করে কি হয়, যে এই দশমিকের পরে এক জোড়া আছে, সেই জায়গা থেকে একটা মাত্র সংখ্যা আসবে। তাহলে 0,4 বর্গমূল কত হয়? 2 হয়। তাহলে সেটা হলো হচ্ছে 0.2। দেখেন ছিল 0.04, কিন্তু বর্গমূল করার কারণে সেটা বড় সংখ্যা হয়ে যাচ্ছে 0.2। ঠিক আবার আমরা যদি 0.27 সেটার যদি গণমূল বের করি, কিউব রুট বের করি, 3 বাংলায় লিখি, তাহলে সেক্ষেত্রে সেটা ভ্যালু পাচ্ছি 0.3। ছিল 0.27, কিন্তু কিউব রুট হওয়ার কারণে সেটা হয়ে গেছে কত? 0.3। তাহলে দশমিক সংখ্যার ক্ষেত্রে আবার এই জিনিসটা হয় যে বর্গমূল বা গণমূল বা ভাগ করলে সেটা সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেটা কমে যায়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে আমরা পরীক্ষার হলে আমাদের ভুলগুলো কম হবে। এটা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এটির একটা প্রশ্ন, যে বলছে নিচে কোনটি বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা ক্যালকুলে আমরা এই সংখ্যাগুলোর মাঝে এই তিনটা অপশনের মাঝে এটাই সবচেয়ে বড় হয়। তারপরে আমরা এই ভ্যালুটা আমাদের বুঝতে হবে যে 0.9 সেটার ভ্যালু কত। সেটার ভ্যালু দ্বারা হচ্ছে 0.965, এরকম একটা মান আসে, মানে ধরতে গেলে সেটা 0.97 ধরা যায় আর কি, প্রায়। তো এটা কিন্তু 0.90। হ্যাঁ, এটা 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 তো এটার থেকে ছোট, এটাও ছোট। তাহলে 0.90 থেকে কিন্তু 0.97 বড়, তাহলে আনসার হচ্ছে ঘ। তো আমাদের এই জিনিসটা দেখতে হবে, আমরা যদি পরীক্ষা হলে দেখি যে কোনো কিছু দশমিক সংখ্যার গণমূল আছে বা বর্গমূল আছে, ভাগ আছে, তাহলে সেই সংখ্যাটাই বড় হয় তুলনামূলক। কোনো সংখ্যার সাথে কত গুণ করলে, এই টাইপটা হচ্ছে যে কোনো সংখ্যার সাথে কত গুণ করলে অথবা ভাগ করলে, মানে কত গুণ অথবা ভাগ কত, মানে এক্সট্রা করে কত গুণ অথবা কত ভাগ করলে যে ভাগফলটা আছে সেই ভাগফলটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। বা গুণফল যে আছে গুণফল, ভাগ করলে ভাগফল, বা হচ্ছে গুণ করলে সেটা কি হতে পারে? গুণফল। সেই গুণফলটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এরকম যদি হয়, তো বলছে যে একটা একটা কোয়েশ্চেন আছে, এই টাইপের একটা উদাহরণ হলো যে প্রিভিয়াস কোয়েশ্চেনে আসছিল যে 2450 সংখ্যাটির সাথে কত গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেই ক্ষেত্রে আমরা পূর্ণবর্গ সংখ্যার ধারণাটা একটু খেয়াল রাখতে হবে। আমরা একটু আগে যে জোড়ায় জোড়ায় কাজগুলো করলাম, ঠিক আছে? যেমন আমরা যদি 4-এর বর্গ বের করি, বর্গমূল বের করি, আমরা যদি 4-এর বর্গমূল বের করি, তাহলে 4-এর বর্গমূলটা কেমন হয়? যে 2 গুণন 2, আমরা 4-কে 2 গুণন 2 গুণন এভাবে লিখতে পারি। সেই এক জোড়া বর্গ থেকে সে একটা সংখ্যা, দেখেন এই জায়গায় একটা সংখ্যার কি আছে? বর্গ আছে বা দুইবার গুণন আছে, এক জোড় আকারে আছে। সেই জোড় থেকে একটি সংখ্যা আসবে, তখন সেটাই তার কি হয়? বর্গমূল হয়। তাহলে এরকম করে আমরা এটারও সলিউশন আমরা কি করতে পারি? বের করতে পারি। এটার ক্ষেত্রে যেটা হবে, যে আমরা হচ্ছে 2450-এর উৎপাদক বের করে নিব। আমরা যদি উৎপাদক বের করে নিই, সেক্ষেত্রে আমরা 2450-এর কি বের করে নিই? উৎপাদক যদি বের করে নিই, তাহলে আমাদের জন্য সে আনসার বের করা সহজ হবে। এরকম আমরা যদি এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে যদি আমরা কত হবে? 1225। তো 1225-কে যদি আমরা আর কত দ্বারা ভাগ করতে পারি? যেহেতু 5 আছে শেষে, সুতরাং 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা যদি এটা ভাগ হয়, তাহলে সেটা হচ্ছে 245। আবার এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে সেটা হচ্ছে 49। 49 7 দ্বারা বিভাজ্য। তাহলে যে আমরা এই 2450-এর যদি উৎপাদকগুলো লিখি, 2450 সেটার উৎপাদকগুলো যদি আমরা লিখি, তাহলে হচ্ছে 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। দেখেন এই জায়গায় দুইটা পেয়ার তৈরি হয়েছে, 5-এর 5-এর গুণনে একটা পেয়ার তৈরি হয়েছে, 7-এর 7-এর গুণনে একটা পেয়ার তৈরি হয়েছে। 2 এই জায়গায় সিঙ্গেল আছে। আমরা যদি এক্সট্রা করে আরেকটা 2 এই পাশে কি করে দিই? গুণ করে দিই, তাহলে এই 2 আর এই 2 মিলে আরেকটা কি হচ্ছে? জোড় হচ্ছে। তাহলে আমরা তখন সেই সংখ্যাটা কি হয়ে যাবে? পূর্ণবর্গ। তো 2450-এর যদি আমরা আমরা যদি 2450-কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে সেটা পাবো কত? 4900। তাহলে 4900 একটি পূর্ণবর্গ সংখ্যা, এবং যার বর্গমূল হচ্ছে কত? 700। যার বর্গমূল হচ্ছে কত? সরি, তো 2450-কে যদি আমরা এই যে এক্সট্রা করে এই জায়গায় 2 গুণ করছি, তো 2450 যদি 2 দ্বারা গুণ হয়, তাহলে সেটা হবে হচ্ছে 4900। আর 4900-কে যদি আমরা বর্গমূল করি, তাহলে সেটা কি? এই যে এক জোড়, এই যে এক জোড়, তো এই এক জোড়ের জন্য 7 7 49। তাহলে সেটা কেমন আকারে আছে? আমরা যদি এভাবে দেখি, 7 ইন্টু 7, 0 ইন্টু 0। তাহলে এই 7 থেকে একটা 7 আসবে, এই 0 থেকে একটা 0 আসবে। তাহলে 4900 এর বর্গমূল হচ্ছে 70। তাহলে আমরা এই এটার আনসার কত পাচ্ছি? 2450 সংখ্যাটির সাথে আমরা এক্সট্রা করে একটা 2 গুণ করছি। তাহলে 2 গুণ করলে সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ হবে। তাহলে ভাগের ক্ষেত্রেও সেম নিয়ম, ভাগের ক্ষেত্রে আমরা উৎপাদক বের করব। তাহলে এই জায়গায় যদি আমরা গুণের ক্ষেত্রে এক্সট্রা করে গুণ করছি, যদি এই অঙ্কটাই বলতো যে কিভাবে ভাগ করতে হয়, তাহলে আমরা সেটা কি করতাম? ভাগের ক্ষেত্রে যদি এই জায়গায় এটা যদি কারেকশন করে বলতো যে কত গুণ, না সেটা যদি না বলে, যদি বলতো যে কত ভাগ করলে ভাগফল, কত ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেক্ষেত্রে আমরা যে এই এক্সট্রা 2 ছিল,
এই 2কে আমরা ভাগ করে দিতাম। 2কে যদি এই পাশে আমরা ভাগ করে দিতাম তাহলে সেটা কত হতো 1225। তাহলে √1225 এর ভ্যালু হচ্ছে √1225 এর ভ্যালু হচ্ছে 35। তাহলে সেটা হতো 2 দ্বারা ভাগ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতাম যে এই জায়গায় এক্সট্রা করে 2 গুণ না করে এই পাশে 2 দ্বারা এটাও ভাগ করতাম, এটাও ভাগ করে দিতাম। তাহলে এই সংখ্যাটা যদি আমরা এই 2 দ্বারা ভাগ করি তাহলে এই 2 উঠে যাইতো। ঠিক আছে? তাহলে 2 উঠে গেলে তাহলে এটার 2 দ্বারা ভাগ হবে। তো এটা 2 দ্বারা ভাগ হলে 1225। 1225 এর বর্গমূল হচ্ছে 35। তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কত গুণ করলে কত ভাগ করলে সেই ক্ষেত্রে আমরা উৎপাদক বের করে জোড়া বাহিরে যেটা থাকবে অযুগ্ম অবস্থায় বা জোড়া বাহিরে যেটা থাকবে অযুগ্ম অবস্থায় সেটা সেই সংখ্যাটা দ্বারা আমরা কি করব ভাগ করব। তাহলে ভাগ করলে সেই অঙ্কটা পাওয়া যাবে। এই জায়গায় যে ট্যাবটা আছে তো সেই জায়গায় বলা হয়েছে যে কত যোগ অথবা বিয়োগ করলে কোনো সংখ্যার সাথে কত যোগ অথবা বিয়োগ করলে যোগফল বা বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন 8655 এরকম একটা সংখ্যা আমরা নিলাম। তো এই সংখ্যাটার সাথে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা বলো। এটা দিয়ে আমরা দুইটাই দেখবো, কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এটার বর্গমূল বের করতে হবে। বর্গমূল বের করতে হবে। তো বর্গমূল বের করার ক্ষেত্রে সেটা ডান পাশ থেকে জোড়া তৈরি করতে হবে। তো আমরা সেই পূর্ণ সংখ্যা যেহেতু ডান পাশ থেকে আমরা কি করলাম জোড়া তৈরি করলাম। তারপর যে প্রথম জোড়াটা আছে সেই জোড়াটা পূর্ণবর্গ কিনা, পূর্ণবর্গ না, সুতরাং তার কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নেব এবং সেটা যদি 9 নেই, 9 9 81, তাহলে 81 থাকতেছে হচ্ছে 5। এই পাশে 9 এর ডাবল কত হচ্ছে 18। তো এই পাশে আমরা আরেকটা, এই পাশে 5, এই পাশেও 5, এই পাশেও 5। তো এই পাশে আমরা আরেকটা সংখ্যা আনবো। তো এই পাশে আমরা তার জোড়াটা নামাইলাম আর কি। তো আমরা এই জায়গায় এমন একটা সংখ্যা দিব যেটা এই জায়গায় বসবে। এই সংখ্যা আর এই সংখ্যা যদি আমরা এই পুরো সংখ্যাটা যদি আমরা গুণ করি তাহলে এটা কাছাকাছি একটা সংখ্যা আসতে হবে। তো আমরা যদি এই জায়গায় 3 দ্বারা গুণ করি, এই জায়গায় যদি 3 বসাই তাহলে কত হচ্ছে 3 তিরিকে 9, 3 8 24, 24-এর 4 হাতের আছে 2, 3 একে 3 আর 2 কত 5। তাহলে সেটা হচ্ছে কত 6 থাকতেছে, বাকশেষ হিসাবে 6 থাকতেছে। যদি 6 বাকশেষ না পেয়ে আমরা যদি শূন্য বাকশেষ পাইতাম তাহলে সেটা কি হতো, তাহলে আমরা বলতাম যে এই যে আমরা সংখ্যাটা লিখছিলাম 8655 এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আমরা বাকশেষ হিসেবে কত পাইছি 6। তাহলে আমরা যদি 8655 থেকে 6 বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো 8649, সরি 8649। তাহলে √8649 করলে আমরা কত পাচ্ছি, আমরা সেটা পাবো হচ্ছে 93। ঠিক আছে? 93 এর বর্গ যত, 93 এর বর্গ হচ্ছে 8649, তার থেকে 6 বেশি, যে কারণে আমাদের বাকশেষ হিসাবে 6 থাকতেছে এই জায়গায়। তো আমরা এই জায়গায় প্রশ্নে কি বলা হয়েছে যে কত বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা যদি এই সংখ্যাটা থেকে 6 বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাচ্ছি সেটাই কি একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই জায়গার আনসার হবে কত, যে 6 বিয়োগ করলে বিয়োগফল একটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক এই অঙ্কের ক্ষেত্রে আবার যদি বলে যে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা কিভাবে বের করব, খেয়াল করি। এই 93 আমরা এই জায়গায় পাচ্ছি কত, 93 এর যে বর্গ সেটা হচ্ছে 8649, তার থেকে 6 বেশি, এই জন্য সংখ্যাটা শেষে ভাগশেষ কত থাকতেছে 6 থাকতেছে। এখন 93 এর পরবর্তী সংখ্যা কত 94। তো 94 এর বর্গ যদি আমরা বের করি, 94 বর্গ কত, 94 বর্গ হচ্ছে 8836, 8836। তাহলে এই যে 8836, 8649 থেকে 8636 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো একটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাগুলো একটাও কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ যদি পূর্ণবর্গ সংখ্যা হবে না কেন, কারণ 93 থেকে 94 এর মাঝখানে আর কোনো সংখ্যা নেই। তাহলে এই সংখ্যাগুলা 93 এর ঠিক পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 94 এবং তার বর্গ হচ্ছে 8836। তো আমরা তার পরবর্তী সংখ্যাটা পাইছি। তো এর আমরা হচ্ছে এর মাঝামাঝি একটা সংখ্যা 8649-এর পরবর্তী মাঝামাঝি একটা সংখ্যা হচ্ছে এটা। তাহলে এটার সাথে কত যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটার সাথে আমরা যদি আরো কিছু যোগ করে এই 8836 বানাই তাহলেই তো সেটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে কি করা যায়, তাহলে 8836 থেকে যদি আমাদের যে সংখ্যাটা 8655 সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই জায়গায় থাকতেছে 1 8 1, তাহলে কত হচ্ছে 181। তাহলে 181 যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে আমরা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে যদি আমরা এই 181 যোগ করে দিই তাহলে তো আমরা কি পাচ্ছি, 94² বা তার পরবর্তী যে বর্গ সংখ্যাটা সেটা সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা 93 এর সাথে এই জায়গায় যদি যুগের কথা বলি যে কত যোগ করলে, তাহলে আমরা যে বর্গমূলের যে অংশটুকু পাবো, ভাগশেষ থাকার পরও যে অংশটুকু পাবো তার সাথে 1 যোগ করবো, 1 যোগ করে তার বর্গ বের করবো। যে তার বর্গ বের করলাম, তার বর্গ থেকে আমাদের যে সংখ্যাটা যেটা থাকবে সেই সংখ্যাটা যদি বিয়োগ করি, যত বিয়োগ ফল আসবে সেই বিয়োগ ফলটুকু কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এইভাবে একই টাইপের দুইটা বিষয়, যদি বিয়োগ করতে বলে তাহলে ভাগশেষটা বিয়োগ করে দিতে বলবো, আর যদি কত যোগ করতে বলে তাহলে সেটা হচ্ছে তার পরবর্তী সংখ্যার বর্গমূল থেকে আমাদের যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করে দিলে যে বিয়োগফল থাকবে সেই বিয়োগফলটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে।
8^5 কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সেক্ষেত্রে আমরা যে কত দ্বারা গুণ করলে অথবা কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে সেটা উৎপাদক বের করার জন্য। এই জায়গায় উৎপাদক বের করি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 ষোলো 48। তাহলে এই যে আমরা পাচ্ছি, তাহলে এই যে উৎপাদকগুলো আমরা 4টা 2 আছে, তাহলে এটা 2^4 আকারে লিখতে পারি ইন্টু 3। তো এই স্ট্রাকচার করার কারণ হলো এই জায়গায় এর জায়গায় 48^5 ছিল, তো আমরা 48 এর জায়গায় 48 এর উৎপাদকের অংশটুকু লিখবো। তো সেটা যদি আমরা এই জায়গায় লিখি 2^4 ইন্টু 3, তাহলে এই জায়গায় আমরা পাওয়ার গুণ হয়, তাহলে 2^4 × 5 2^20 লিখতে পারতেছি, আর 3^5 লিখতে পারতেছি। তো এই জায়গায় আমরা যদি পাওয়ারগুলোর দিকে একটু খেয়াল করি, এই পাওয়ারটা হচ্ছে জোড় আর সেটা হচ্ছে কি বেজোড়। তাহলে এটা জোড় সংখ্যক বার আমরা গুণ আকারে লিখতে পারবো। এভাবে যদি 2 × 2 এভাবে জোড়া আকারে লিখতে চাই, তাই এরকম 10টা জোড়া আকারে এটাকে প্রকাশ করা যাবে। কিন্তু এটাকে যখন প্রকাশ করতে যাব, তখন সেটা 3 × 3 এরকম 2টা জোড়া হওয়ার পর একটা 3 অযুগ্ম অবস্থায় থাকবে। তাহলে সেই জায়গায় আমাদের আর একটা 3 যদি এক্সট্রা অ্যাড করি ওর সাথে, তাহলে এই জায়গায় 6টা 3 হচ্ছে, 5টা 3, তাহলে আমাদের আর একটা 3 গুণ করতে হবে, তাহলে সেটার আনসার হবে 3। পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটার ক্ষেত্রে বলা হয়েছে যে 20,740 সংখ্যক সৈন্যকে, সেটা এনএসআই রেডি পরীক্ষায় আসছিল, যে 20,740 সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4জন সৈন্য অতিরিক্ত হয়। তাহলে প্রতিটি সারিতে সৈন্য সংখ্যা কত? যেহেতু বর্গাকারে সাজাইছে, সুতরাং সেটা হচ্ছে একটা স্কোয়ার শেপে আছে, তার মানে 4 দিকে প্রতি সারিতে সমান সংখ্যক সৈন্য ছিল। তাহলে আমাদের সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কিভাবে হবে? কারণ হচ্ছে যে 2,740 জন সৈন্য থেকে 4জন সৈন্য যেহেতু অতিরিক্ত হয়েছে, সেটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এই জায়গায় 20,740 সে থেকে যদি 4 বাদ হয়, তাহলে 736। এই যে সংখ্যাটা আসছে, আমরা এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে প্রতি সারিতে কতজন করে সৈন্য আছে সেটা আমরা বের করতে পারবো। তো এটা বর্গমূল যেটা হয়, সেটা আমরা এই যে আগে বর্গমূল করা পদ্ধতি দেখালাম, সেটা বর্গমূল হয় হচ্ছে 144। তাহলে সেটার আনসার হচ্ছে 144। তো আমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে খুব দ্রুত বর্গমূল বের করতে হয় সেটা জানি। তো সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা আমরা বুঝলাম কীভাবে, কারণ এই সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক 6। তো একক স্থানীয় অঙ্ক 6 আমরা জানি যে যাদের একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 6, 9, 4, 5, 6, 9 তারা হচ্ছে পূর্ণবর্গ। তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ, আমরা সেটা বের করে নেব।